ভালোবাসো? কেমন নেশাধরা কণ্ঠে জিজ্ঞেস করে জোহান। তার কণ্ঠ শুনে তার দিকে তাকায় মায়া। চোখে চোখ পড়ে এক মুহূর্তের জন্য। সাথে সাথে মায়া চোখ নামিয়ে নেয়। না। ভালোবাসো না? না। জোহান তার থুতনিতে রেখে মুখ উঁচু করে। চোখে চোখ রেখে বলো, ভালোবাসি বললেই বা কি হবে? কিছুই না। যা যেমন আছে তেমনই থাকবে। এই কথায় জোহান আরো শক্ত করে ধরল মায়াকে। তার গলায় মুখ গুজে রইল। আজ যে তোমাকে যখন পাচ্ছিলাম না, আমার নিঃশ্বাস আটকে আসছিল। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না মায়া, কিছুতেই থাকতে পারবো না। এখন আমার গানের সাথে তুমিও আমার সুখ পাখি। মায়া তার কথার উত্তর দিল না, কিন্তু তার গলায় যেন জোহানের উষ্ণ নিঃশ্বাস অনুভব করল। তখন তার শরীরের ভেতরে শিরায় শিরায় কেঁপে উঠল। তার দেহ তার আদেশের বিরুদ্ধে অবশ্যই এলো। সে বুঝতে পারল এই লোকের সঙ্গ তার জন্য অত্যন্ত ক্ষতিকারক। সে ঘন নিঃশ্বাস ফেলে মৃদুস্বরে বলে, জোহান, ছাড়ো। জোহান উল্টো তার গলায় কিস করে বসে। কেঁপে ওঠে মায়া। সে জোহানের শার্টটা খামচে ধরে। আবার বলে, ছাড়তে বলেছি জোহান। জোহান তবুও ছাড়ে না। এবার সে জোহানের গলায় খামচি বসিয়ে দেয়। এত জোরে দেয় যেন তার রক্ত বেরিয়ে যাবে। তা বুঝে মায়া তাকে ছেড়ে দেয়, কিন্তু জোহান এক চুলো ছাড়ে না। সেভাবেই বসে থাকে। এতে মায়া আরো বিরক্ত হয়ে সে জোর গলায় বলে, তুমি না ছাড়লে আমি এই মুহূর্তে আমার বাসায় চলে যাব। এই কথা শুনে জোহান সাথে সাথে মুখ তুলে তাকায় অসহায় দৃষ্টিতে। তবুও মায়ার মন গলে না। সে বলে, আমি যতদিন এ বাসায় আছি, তুমি এই রুমে বা আমার কাছে আসলে আমি সে মুহূর্তে এইখান থেকে চলে যাব। এমন করছো কেন মায়া? মায়া তার থেকে ছাড়া নিয়ে উঠে দাঁড়ায়। জোহান সেভাবেই বসে থাকে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ের দিকে। মায়াও কঠিন দৃষ্টিতে তাকায় তার দিকে। চোখে চোখ রেখে উত্তর দেয়, আমার বুকে অশান্তির ঝড় এনে তুমি শান্তি ভোগ করবে কেন? মায়া আজ 8 দিন পর অফিসে আসে। ঘরে কর্মহীন বসে থাকা তার পছন্দ নয়। এর ওপর তার কোম্পানি ছাড়ার পূর্বে কিছু কাজ করতে হবে। সে নিজের ফাইলগুলো চেক করছিল। এর মধ্যেই হঠাৎ দরজা খোলার শব্দে তাকায় উপরের দিকে। ওয়াহিদকে দেখে বলে, নক করে ভেতরে আসতে হয়। ওয়াহিদ তার কথা যেন কানেই তুলে না। সে দ্রুত যে বসে মায়ের সামনে। তার আতঙ্কিত কণ্ঠে বলে, তোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে? বেশি লেগেছে তোর? তুই কোথায় ছিলি? এই খবর শোনার পর তোর বাসায় আমি কতবার গিয়েছি জানিস? ফোনেও ব্লক করে রেখেছিস। মায়া তার থেকে নিজের হাত ছাড়িয়ে ঝাঁঝালো গলায় বলে, আমার তো খোঁজ নেওয়ার প্রয়োজন নেই, আমি ঠিক আছি। বলে সে চেয়ার ঘোরাতে নিলে ওয়াহিদ তার দিকে চেয়ারটা ধরে রাখে, নিজের দিকে ঘোরায়। তুই কি আমাকে কখনো মাফ করতে পারবি না মিষ্টি? মায়া উত্তর দেয় না। ওয়াহিদ জানায়, আমি জানি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এর পরিবর্তে তুই যে শাস্তি দিবি আমি মাথা পেতে নেব, কিন্তু অন্তত তোর খবর জিজ্ঞেস করার অধিকার থেকে বঞ্চিত করিস না। 7 বছর বয়স থেকে আমরা একসাথে ছিলাম। তোকে সব আঘাত থেকে বাঁচিয়েছি। তুই আমার জন্য অমূল্য। সে তোর অ্যাক্সিডেন্ট হয়েছে এই শুনে আমার কতটা অস্থির লেগেছিল তোকে কিভাবে বলে বোঝাবো। তোকে প্রেমিক হিসেবে ভালোবাসিনি, কিন্তু বন্ধু হিসেবে তোকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছি। তোকে কখনো আমি সে নজরে দেখতেই পারিনি, ভাবতে পারিনি এর শাস্তি এভাবে দিবি আমাকে। মায়ের মন গলে যায় আজকাল খুব তাড়াতাড়ি। তার কখনই ওয়াহেদের না ভালোবাসার আক্ষেপ ছিল না, কিন্তু তার কারণে হওয়া অপমানগুলো সে ভুলতে পারে না। সে জানে ভালোবাসা জেনে বুঝে হয় না। জেনে বুঝে ভালোবাসতে পারলে সে কখনো জোহানকে বেছে নিত না। মায়ার মন কিছুটা কোমল হলেও সে দৃঢ় সুরে বলে, আমার কাছে শরীরের আঘাত কিছুই না, কিন্তু আমাকে যে মনের আঘাত দিয়েছিলি তার কি? যদি কেবল অভিমানটা ভালোবাসার জন্য হতো তাহলে আমি এতদিনে স্বাভাবিক হয়ে যেতাম, কিন্তু সেদিন আমার অপমান হয়েছিল তোর জন্য। আমার আত্মসম্মান আমার কাছে যে কোনো সম্পর্ক থেকে বেশি। বলছিস আমি তোর কাছে অমূল্য? তাহলে এই অমূল্য মানুষটার অপমান সেদিন কিভাবে সহ্য করলি? এসব ঢং আমার সামনে করতে আসবি না। গেট লস্ট। সেদিন আমি লজ্জায় সংকোচে কিছু বলতে পারিনি মিষ্টি। প্লিজ মাফ করে দেয়। সব আমার দোষ। অফকোর্স তোর দোষ। সেদিনের অপেক্ষা না করে যদি আমাকে আগে থেকেই সব জানাতি
তাহলে আমি নিজেই সরে যেতাম, কোনো ঝামেলা হতো না সেদিন। হয়তো আমি ভালোবাসা না পাবার কষ্ট পেতাম, কিন্তু অন্তত আমার সবচেয়ে কাছের বন্ধুটা সে তো কষ্ট ভুলানোর জন্য পাশে থাকতো, তাই না? তোর কি বন্ধুত্ব এতটুকু বিশ্বাস ছিল না যে আমি তোর ভালোবাসার মাঝে কখনো আসবো না? কথাটায় ওয়াহেদ কিছুক্ষণ চুপ থেকে আশাবাদী দৃষ্টিতে তাকায় মায়ের দিকে। প্লিজ মাফ করে দে, যা এখান থেকে, আমার মাথা ব্যথা করছে প্রচুর। মায়া অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। ওয়াহেদ আর কিছু বলল না, সে চুপচাপ বেরিয়ে গেল। বের হতেই সে দেখতে পেল আশরাফ ও তন্নির। তারাও মায়াকে দেখতে এসেছিল। এই 4 দিনে প্রতিদিনই অফিসে যাবার আগে দুইজন জোহানের বাসায় যেত তাকে দেখতে। আজ যে যখন সৌমিতা আন্টির কাছে জানে মায়া অফিসে এসেছে, তাকে বকা দিয়ে ফেরত বাসায় নিয়ে যেতেই তারা এসেছিল। কিন্তু মায়ের কেবিনের সামনে ওয়াহিদকে দেখে তন্নি যেন অগ্নিমূর্তি হয়ে ওঠে। তুই এখানে? তোকে আমি মানা করেছিলাম না মায়ার আশেপাশেও আসবি না? ওয়াহিদ শান্ত কণ্ঠে উত্তর দেয়, ও অসুস্থ শুনে চিন্তায় পড়ে গিয়েছিলাম, তাই দেখতে এসেছি। চিন্তা? আর তুই চিন্তা করলে ওই দিয়ার সাথে মিলে ওকে এত কষ্ট দিতি না? ওর কষ্ট দুঃখ আমরা দেখেছি। দেখ ওয়াহিদ, আমি তোকে ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি ওর আশেপাশে তোকে দেখি তাহলে তাহলে আচমকা ওয়াহিদও রেগে যায়। সে উচ্চ কণ্ঠে উত্তর দেয়, তাহলে কি করবি? তোর থেকে 10 বছর আগের থেকেও আমারও ফ্রেন্ড, তোর থেকে বেশি অধিকার আছে ওর আমার ওপর। আশরাফ দুইজনকে থামাতে চায়। তোরা থামবি? এটা অফিস। কিন্তু কেউ চুপ করার নাম নেই। তন্নি উল্টো বলে, অধিকার? অধিকার তো তুই তখনই হারিয়ে ফেলেছিস যখন তুই মাকে ছেড়ে অন্য মেয়েকে ভালোবেসেছিস। অধিকার মারাতে আসবি না, তুই আমাদের বন্ধু হবার যোগ্যই না। মা তার কেবিনের বাইরে থেকে শব্দ শুনে সেদিকে এগোলো। দরজা খুলতেই প্রথমে ওয়াহিদের কথা তার কানে স্পষ্ট এলো, যোগ্যতা? তুমি আমাকে বন্ধুত্বের যোগ্যতা শিখাবি? তুই যোগ্য? তুই ভুলিস না, তুইও আমারও দিয়ার মতো একইভাবে ওর অপরাধী। কেবল আমি চুপ করে আসি বলে আজও মায়া তা জানে না। হোয়াট ননসেন্স! ননসেন্স? জানিস মায়া কি বলেছে? ওকে যদি আমারও দিয়ার কথা আগে জানাতাম, ও নিজেই সরে যেত। ওর নিজের ভালোবাসা থেকে ওর বন্ধু হারানোর কষ্ট বেশি। আমি আগে ওকে জানালে অন্তত ওর বন্ধু কষ্ট ভাগ করার জন্য ওর কাছে থাকতো। এতক্ষণে কয়েকজন স্টাফ এসে জমাট বেঁধেছে জায়গাতে। জোহানও সে পথ দিয়ে যাওয়ার সময় শব্দ শুনে এসেছে। ওয়াহিদ আরও যোগ করে, আমি তো মায়াকে আমাদের ব্যাপারে সব জানাতে গিয়েছিলাম, তখন তুই আমাকে আটকিয়েছিলি, বলেছিলি মায়া সহ্য করতে পারবে না, আমার যে করেই হোক মায়াকে ভালোবাসতেই হবে। তুই আমাকে ফোর্স করেছিলি তন্নি। তুই সেদিন ফোর্স না করলে আজ হয়তো আমাদের 5 জনের বন্ধুত্বটা আগের মতো থাকতো। আমাদের ফ্রেন্ডশিপ আমি না তুই ভেঙেছিস। আমি মায়াকে এই কথাটা জানাতে পারতাম, বাট আমি চাই না তোদের বন্ধুত্বের ফাটল ধরুক, মায়ের জীবন থেকে আরেকজন ভালোবাসার মানুষ হারাক। এমন সময় মায়া সম্পূর্ণ দরজা খুলে বের হয়। তার চোখ রক্তবর্ণ হয়ে আছে, কিন্তু তার মুখে কোনো অনুভূতি নেই। তাকে দেখে সকলে ভূত দেখার মতো চমকে যায়। ওয়াহিদের মাথায় এতক্ষণে কথাটা আসে। সে মায়ের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। মায়া উচ্চস্বরে সবাইকে শাসানি স্বরে বলে, এখানে কি নাটক চলছে? সবাই ভিড় করছো কেন? গো টু ইউর ওয়ার্ক রাইট নাও। সবাই যেতে নিলে সে তার অ্যাসিস্ট্যান্ট মনীষাকে বলে, আজ আমার এন্ট্রি ক্যান্সেল করে দাও, আমার ভালো লাগছে না। মা সেখান থেকে যেতে নিলে তন্নি তার হাত ধরে নেয়, দোস্ত আমার কথা শোন, আমি তোর জন্যই তো। মায়া আস্তে করে তন্নির হাত ছাড়িয়ে নেয়, শান্ত স্বরে বলে, আমার এখন মাথা ব্যথা করছে, কথা বলতে ভালো লাগছে না। তার শান্ত কণ্ঠ শুনে আরও ভয় পেয়ে যায় তন্নি। এই সময় তার রাগ করা উচিত, রাগ করে মনের ক্ষোভ বের করা উচিত, কিন্তু মায়া শান্ত, এই ভেবেই তার বুক কেঁপে ওঠে। কয়েক বছর আগে যখন মায়া এমন শান্ত হয়ে গিয়েছিল, তখন সবাইকে ছেড়ে চলে যায়, পা বাড়িয়েছিল বিদেশে। তাদের 3 বন্ধু ও মিতা ছাড়া কারোর সাথে যোগাযোগ পর্যন্ত করেনি। আজও তার পরিবার ও ওয়াহিদের সাথে কথা বলে না। যদি এবার মায়া তার সাথে কথা বলা বন্ধ করে দেয়, ভাবনাতে কথাটা আসতেই তন্নি কান্না করে দেয়। তার কান্নার শব্দ শুনে মায়া থামে না, তখন তার বুকের ভেতর আরও তীব্র ঝড় ওঠে। আশরাফকে জড়িয়ে সে ফুপিয়ে কেঁদে ওঠে। জোহান একবার তাদের দিকে তাকিয়ে মায়ের পিছনে দৌড় দেয়। মায়াকে ডাকলেও সে দাঁড়ায় না, সোজা বেরিয়ে যায় কোম্পানির বাইরে। সে বের হয়ে ড্রাইভারকে কল দেয়। গাড়ির জন্য অপেক্ষা করতে করতে জোহান তার কাছে আসে।
মায়া বিরক্তির স্বরে বলে, আপাতত আমার কথা বলতে ইচ্ছা করছে না, যাও এখান থেকে। জোহান তার হাত ধরে বলে, আমি তোমার সাথে যাব। আমি মানা। মায়া দেখতে পায় একটি গাড়ি তাদের কোম্পানির সামনে এসে দাঁড়িয়েছে। গাড়িটিতে থেকে বডিগার্ড ও সুমনকে নামতে দেখে মায়া মৃদু স্বরে বলে, তৌফিক এসেছে, যাও এখান থেকে। জোহান গাড়ির দিকে তাকে হাত মুঠো করে নেয়। তার মন চাইছিল লোকটাকে এখানেই টুকরো করে ফেলতে। মায়ের দিকে খারাপ নজরে তাকালে সাহস কী করে হলো, কিন্তু সে নিজেকে সংযত রাখল। এখানে অনেকের জীবনের প্রশ্ন জড়িয়ে আছে। ভেতরে যাওয়ার পূর্বে সে মাকে বলে, ভুলে ওর সাথে কোথাও একা যাবে না, নিজের গাড়িতে ওঠো, আমি আসছি, বলে সে সরে যায়। মায়ের গাড়ি আসে, সে স্বাভাবিকভাবেই নামলো সিঁড়ি দিয়ে। হঠাৎ সুমন তার সামনে এসে দাঁড়ায়। মায়া ভুরু কুঁচকায়। কে আপনি, কি চাই? গাড়িতে উঠুন, স্যার আপনার সাথে দেখা করার জন্য বসে আছে। কোন স্যার? তৌফিক স্যার। কোন তৌফিক? মা তার বুকের ওপর হাত ভাঁজ করে জিজ্ঞেস করে। আপনি আপনি মজা করছেন তাই না? তৌফিক স্যার প্রধানমন্ত্রীর ছেলে। ও ইয়েস, ওনাকে বলুন উনি যেন বাইরে এসে কথা বলে। আমি কোনো গাড়িতে উঠতে পারবো না। আপনি কি ভুলে গেছেন উনিকে? যেই হোক, যার কাজ তারই এগিয়ে আসা লাগে। কথাটা শেষ হতেই সুমন কিছু বলতে যাবে, এর আগে তৌফিক গাড়ি থেকে নেমে আসে। নিজের গাঢ় সবুজ পাঞ্জাবিটা টেনে টেনে ঠিক করে বলে, আপনার নামে যা ভেবেছি তা সব ঠিক মনে হচ্ছে। এত বড় নেতা হয়ে আমাকে নিয়ে ভাবার মতো আজের সময় আপনার আছে? কদিন আগে দেখা হলো আর আপনি তো এত তাড়াতাড়ি ভুলে গেলেন। তৌফিক নামের তো মানুষের অভাব নেই, তাই না? আর আপনার সাথীরা এত গুরুত্বপূর্ণ না? আর আমিও অগুরুত্বপূর্ণ জিনিস মাথায় জমিয়ে রাখি না। এসব আজারিয়া জিনিস জমিয়ে রাখলে ব্রেন ওয়ার্ক করা বন্ধ করে দিবে। তৌফিক কথাটায় হাসে। মায়ার মাথার দিকে ইশারা করে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? নাথিং মাস, জাস্ট কয়েকটি স্টুপিড ইডিয়েট টাকার জন্য কিডন্যাপ করতে এসেছিল। নর্দমার কিটের মতো পিষে দিয়েছি। গাধার দল ছিল বুঝলেন, এটা জাস্ট ছোট্ট একটা আঘাত। কথাটা শুনে সুমন সহ সবাই একে অপরের দিকে তাকায়। জানা অজানেই তাদেরই তো অপমান হলো। ও মিস মায়া, দেখছি ভালোই সাহসী। তৌফিক বাঁকা হেসে বলে, আপনি নিশ্চয়ই এখানে আমার সাহসিকতার প্রশংসা করতে আসেননি। শুনেছি 3 দিন আগেও আমার অফিসে এসেছিলেন। অ্যাসিস্ট্যান্টকে বলে গিয়েছেন যেন আমি আসলে আপনাকে জানাক। কেন? আপনার সাথে কিছু কথা ছিল, একটা বিজনেস প্রপোজাল ছিল। নেতাগিরি ছেড়ে ব্যাপারী হওয়ার শখ জাগলো নাকি আপনার? আপনার কথা খুব ধারালো। সবার সাথে সবভাবে কথা বলা যায় না, জানেন তো। যা বলি সোজাসাপটা বলি, আর ব্যবসায় ধারালোভাবে কথা না বললে হয়। বলুন, সবাইকে নিজের স্থান বুঝিয়ে ব্যবসা সামলাতে হয়। এজন্যই তো আপনাকে খুঁজছিলাম, আপনার স্থান বুঝানোর জন্য। তার কথায় তৌফিক জোরপূর্বক হাসে। আপনি ভালো রসিকতা করতে পারেন। কোথাও যাওয়া যাক, বসে এই ব্যাপারে কথা বলি। আজ না মিস্টার তৌফিক, শরীর ভালো না, বাসায় যাব। সে পকেট থেকে একটা কার্ড বের করে বলে, আমার ফোন নাম্বার, রাতে কল দিবেন। তৌফিক তার দিকে তাকিয়ে থেকে কার্ড নেবার বাহানায় তার হাত ছয়। মায়া কপাল কুঁচকে তার হাতের দিকে তাকিয়ে আবার তৌফিকের দিকে তাকায়। সাথে সাথে হাত ছাড়িয়ে বলে, গেলাম, আল্লাহ হাফেজ, বলে তার গাড়ির দিকে যায়। আর তৌফিক পিছন দিক থেকে তার দিকে তাকিয়ে থাকে। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সুমন রাগান্বিত স্বরে বলে, ভাই কত বড় সাহস, আপনার সাথে বেয়াদবি করেছে? একবার বলুন, চুল ধরে টেনে এনে আপনার সামনে ফালাবো। কথাটায় তৌফিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সুমনের দিকে। তার বুকে একটা লাথি মারলে সে যে ধাক্কা খায় গাড়িতে। তোর সাহস তো কম না, যে জিনিসকে আমি চোখ দিয়ে উপাসনা করছি তাকে ছোঁয়ার কথা বলছিস। তারপর নিজের হাত নাকের কাছে নিয়ে লম্বা নিঃশ্বাস নেয়। ওকে ছোঁয়ার সাথে সাথে আমার ঠিক তেমন অনুভূতি হয়েছে যেমন মেঘলাকে প্রথম ছুঁয়ে হয়েছিল। এই হারামজাদি তো আমার অমান্য করলে ক্ষোভ হয়, কিন্তু মায়ের বেখালি ভাবটাই আমাকে আরও আকর্ষণীয় করছে। ওকে পর আকাঙ্ক্ষা বাড়ছে আমার। সুমন, জি জি স্যার, আজ রাতের প্ল্যান সব ক্যান্সেল করে দে। কথাটা শুনে চমকে ওঠে সুমন। স্যার আজকে বুধবার, হোক, বলে সে গাড়িতে উঠে পড়ে। তার পিছে সুমনও ওঠে। বডিগার্ডরাও পিছনে গাড়িতে উঠে রওনা দেয়। তারা যাওয়ার পর জোহানও জলদি গাড়ি নিয়ে যায় মায়ের অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। জোহান মায়ের অ্যাপার্টমেন্টের সামনে 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। কলিং বেল দিয়েই যাচ্ছে, কিন্তু মায়ের দরজা খুলছে না। কলও দিচ্ছে, কিন্তু সে তাকে ব্লক করে রেখেছে।
এখন তার ভীষণ চিন্তা হলো। সে চিন্তায় মাথায় হাত দিয়ে কিছুক্ষণ ভাবল, তারপর হঠাৎ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠল। তার ভাবনা ঠিক ছিল। সে মায়াকে পেল ছাদেই। সে ছাদের বর্ডারে বসে পা ঝুলিয়ে মেঘলা আকাশ দেখলে। এই দেখে চিন্তার মাঝে ভীষণ রেগে গেল জোহান। সে দৌড়ে যেয়ে মায়াকে বকুনি দেয়, তোমাকে কতবার বলেছি বর্ডারে পা দিয়ে বসবে না? মায়া তার দিকে অপলক তাকিয়ে বিরক্তি নিয়ে মুখ ফিরিয়ে নেয়। জোহানের এবার রাগ আরও বাড়ে। সে মায়ের কোমর আঁকড়ে ধরে তাকে নিজের দিকে ঘোরায়, তারপর কোলে তুলে নামায় তাকে। মায়া রেগে তাকে ধাক্কা দিয়ে বলে, কি সমস্যা তোমার? আমাকে কি শান্তির কিছু মুহূর্ত দেয়া যায় না? তোমার মনে ভয় ডর নেই বলে এক মিনিটে মিনিটে আমাকে হার্ট অ্যাটাক দিবে নাকি? বিরক্ত না করে যাও তো। মা তাকে আবার ধাক্কা দিয়ে সরাতে নিলে জোহান তার বাহু ধরে নেয়। আমি জানি তোমার এই মুহূর্তে তন্নির উপর ভীষণ রাগ উঠছে, কষ্ট লাগছে ওর কাজে। তোমার রাগ উঠলে বের করো, কান্না করলে কান্না করো, তবু এমন স্বাভাবিক হবার নাটক করো না। হ্যাঁ, তোমারও তো সব ঠিক করবে। আমার কান্না করা লাগবে, কখন হাসা লাগবে, কাকে ভালোবাসা লাগবে, সব তো তোমরা সবাই সিদ্ধান্ত নিতে পারো। ছোটবেলা থেকে বাবা সিদ্ধান্ত নিয়ে আসছে আমাকে কেমন ব্যবহার করতে হবে, কী নিয়ে পড়াশোনা করতে হবে, কাকে বিয়ে করতে হবে, সব। তারপর যখন বিয়ের সময় এগোলো, আমি ওয়াহিদকে ভালোবাসতাম, তখন ওয়াহিদ সিদ্ধান্ত নিল সে অন্য কাউকে বিয়ে করবে। তন্নি সিদ্ধান্ত নিল ওয়াহিদ না ভালোবাসলেও আমার সাথে থাকতে হবে, সে আমাকে কিছু জানাবে না। পরিণাম কি? আমাকে ভরা মানুষের মধ্যে অপমানিত হতে হলো। মুহূর্তে বড়দের সিদ্ধান্ত পাল্টে গেল। আমার বদলে দিয়া ওয়াহিদের এঙ্গেজমেন্ট হবে। আমি দিনরাত পরিশ্রম করেছি আমার জীবনের রশি আমার হাতে নেবার জন্য, আমার সিদ্ধান্তগুলো যেন আমি নিতে পারি, এজন্য আমার জীবন গোছাতে পারি। কিন্তু না, তুমি আমার জীবন আবার এলোমেলো করে দিলে। সে জোহানের কলার ধরে বলে, তুমি নিজে আমাদের ভালোবাসার সিদ্ধান্ত একা নিতে নিলে। তোমার মর্জি হিসেবে আমাকে কাছে টানবে আবার দূরে সরিয়ে দেবে। তোমার মনে হয় আমি সারা জীবন তোমার ভালোবাসার অপেক্ষায় থাকব? জোহান চুপচাপ সব কথা শুনল, একটাও শব্দ করে না। মায়া তার বুকের কষ্টগুলো বের করতে দেয়। সে দেখে মায়ের রক্তবর্ণ নয়ন সিক্ত হয়ে উঠেছে। মুহূর্ত না পার করে সে মাকে বুকে ভরে নেয়, মায়ের মাথায় হাত বুলিয়ে দেয় আস্তে আস্তে। মায়া নড়াচড়া করে না। জোহান তার শার্টের ভেজা ভাব অনুভব করতে পেরে মৃদু হাসে। মায়ের কপালে আলতো মুখে বলে, তন্নি তোমার জন্যই তো এমন কাজ করেছিল, যেন তোমার কষ্ট না পেতে হয়। তোমাকে অনেক ভালোবাসে যে, আর ওয়াহিদও তোমার কষ্ট যেন না বাড়ে, এই কারণে এত বছর এই কথা লুকিয়েছে। তোমার ঘৃণা একা সহ্য করেছে, মাফ করে দাও ওদের। এখন তুমি এই সিদ্ধান্ত দিবে? কাঁপা দৃঢ় কণ্ঠে বলে মায়া। জোহান আরেকটু ভালো করে মায়াকে বাহুডোর আবদ্ধ করে নেয়। তুমি নিজে এখন ওদের উপর রাগ করে কষ্ট পাচ্ছ তো কি? আমি কষ্ট পেলেই কি ওদের দেয়া কষ্ট ভুলে যাব? কষ্ট তো পরলোকেরা দেয় না, দেয় তো আপনরাই। আমরা যাকে যত ভালোবাসি সে ততই কষ্ট দেয় আমাদের। মায়া তাদের ভালোবাসা মানুষদের দেয়া কষ্ট ভোলে না, তাদের ক্ষমাও করে না। জোহান মায়াকে সাথে সাথে ছেড়ে তার কাঁধ ধরে সরিয়ে তার দিকে তাকায়। মায়া সরাসরি তাকায় জোহানের দৃষ্টিতে। সে মুহূর্তে আকাশের গর্জন হয়, বজ্রপাত শুরু হয়, আর মুহূর্তে ঝরঝরে ঝুম বৃষ্টি নামে। জোহান আকাশের দিকে তাকিয়ে মায়ার মাথার ওপর হাত রাখে। নিচে চলো, তোমার শরীর এমনিতেই খারাপ, শরীর আরও খারাপ হয়ে যাবে। জোহান মায়ের হাত ধরে নিয়ে যেতে নিলেই সে জোহানের হাত টান দিয়ে নিজের দিকে ফেরায়। পায়ের পাতা উঁচু তার গলা জড়িয়ে ধরে করে আচমকা অধরে চুমু বসিয়ে দেয়। হঠাৎ এমন কাজে জোহান নড়ে ওঠে। অধরে কোমল স্পর্শের অনুভূতি হতেই তার সম্পূর্ণ দেহ ঝিমঝিম করে উঠল। মা তাকে ছাড়তেই পলক ভরে তার দিকে তাকায়। বৃষ্টির ফোঁটা জল তার মুখের ওপর ছড়িয়ে আছে। চোখের পলকের ওপর বৃষ্টির পানি পড়তেই তার নেশা মাখা দৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে। চুলে বৃষ্টির ফোঁটা লেগে আছে, মুখ তার নেয়। নিঃশ্বাস ঘন। তার চোখ যে আটকায় মায়ের অধরে। গোলাপি ফুলো ঠোঁট জোড়ার দিকে তাকাতেই তার নেশা লেগে যায়। সে এক হাত মায়ের ভেজা চুলে ডুবিয়ে অন্য হাত তার কোমরে রেখে কাছে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। মাতোরা হয়ে তার ঠোঁটে ডুব দেয়। আচমকায় তার ধ্যান ভগ্ন হয়। ঠোঁটের প্রচণ্ড ব্যথায় সে ছিটকে পিছিয়ে যায়। ঠোঁটে আঙ্গুল দিয়ে দেখে রক্ত বের হচ্ছে মায়ের কামড়ে। সে মায়ের দিকে তাকায় জিজ্ঞাসু দৃষ্টিতে। মায়া তার দিকে মলিন নজরে তাকিয়ে বলে, সরি, ভুলে হয়ে গেছে। তোমাকে কিস করা আমার মোটে উচিত হয়নি, কেবল ভুল ছিল এটা, বলে মায়ের রাগী দৃষ্টিতে তাকে সেখান থেকে চলে গেল। জোহান হাত দিয়ে তার ঠোঁটে রক্ত মুছে তাকালো মায়ের যাবার দিকে। সে চোখ ঘুরালো, হাসলো।
মেয়েটা আসলে অতিরিক্ত জেদি। সেদিনের ছাদে ঘটে যাওয়া ঘটনার প্রতিশোধই নিল আজ। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। ইতিমধ্যে তৌফিক মায়াকে বারবার দেখা করতে বললেও মায়া এড়িয়ে যায়। তার কলও তেমন ধরে না, তবে সে জানিয়েছে এই সপ্তাহে দেখা করবে সে, কারণ অভ্রর সাথে তার পরিকল্পনার কাজ শেষ হয়েছে। এখন সব পরিকল্পনা অনুযায়ী চললেই হলো। অন্যদিকে তন্নির সাথে এই মাসে মায়া একটি কথা বলেনি। তন্নি দেখা করতে গেলেও মায়া তার সাথে কথাই বলে না। আশরাফ ও তন্নির হলুদ সন্ধ্যা, কিন্তু তন্নি বের হতে তৈরি না। মায়া না আসা পর্যন্ত সে বের হবে না। তার বিয়েতে তার বেস্ট ফ্রেন্ড থাকবে না, এটা হতেই পারে না। এ বিয়েই সে করবে না। তার সামনে বসে আছে আশরাফ, মেহেদি, জোহান। আশরাফ অনুরোধে সুরে তন্নিকে বলে, প্লিজ তন্নি এমন করিস না, বাইরের সব মেহমান অপেক্ষা করছে। মেহেদিও বলে, ভাই কান্না বন্ধ কর, এমনিতে 10 কেজি মেকআপের ওপর ভূত লাগতেছে, এর ওপর কানলে রিয়েল ভূত লাগবে। তার কথায় আশরাফ ও জোহান দুজনের চোখ রাঙিয়ে তাকায় তার দিকে। মেহেদি দুজনের তাকানো দেখে ভড়কে যায়। তন্নি জোহানের দিকে তাকায়, তার হাত ধরে অনুরোধ করে বলে, জোহান প্লিজ তুমি মায়াকে নিয়ে আসো। গতকাল থেকেও বাসায় নেই, আজ ছুটি নিয়েছে অফিস থেকে। এখানে আসার পূর্বে ওর বাসায় গিয়েছিলাম, নেই। তন্নি কষ্টে তার গলার ফুলের সিতারার ছিঁড়ে ফেলে। আমি বিয়েই করব না আশরাফ, তুই যে সবাইকে বল এই বিয়ে হবে না। আশরাফ বেকুল হয়েছে তার কথায়। এই কি বলিস তুই? আমার বাপে গলায় পাড়া দিয়ে মাইরে ফেলবো। তো মরে যাবি, প্রেম আর বন্ধুত্বের জন্য এতটুকু করতে পারবি না? আশরাফও এবার বিরক্ত হয়ে দাঁড়িয়ে যায়। এই মায়ের বাচ্চাকে এই সময় রাখতে হলো, এই পাগল মহিলাকে ও সারাকে সামলাতে পারে? তন্নি কথাটা রাগের দৃষ্টিতে তাকা আশরাফের দিকে। এমন সময় বাহির থেকে মাইকের বিকট শব্দ আসে, সাথে তাকে দরজাতেও টোকা পড়ে। আশরাফ বলে, আমি দেখছি। সে দরজার দিকে এগোয়, খুলে সামনে থাকা মানুষটাকে দেখে চমকে যায়। আপনি? আশরাফ বিস্মিত কণ্ঠে শুনে জোহানও উঠে আশরাফের বিস্মিত কণ্ঠ শুনে জোহানও উঠে যায়। দরজায় ইনারাকে দেখে সে অবাক হয়। তুমি এখানে কিভাবে ইনারা? ইনারা রুমে উকি মারে, বউ কি এখানে নাকি? জোহান দরজার সামনে থেকে সরে তন্নিকে দেখায়। ইনারা এক প্রকার দৌড়ে যায় তন্নির কাছে। তা দেখে জোহান বকুনি দেয় তাকে, ইনারা লাফালাফি কম করো, আমার ভাতিজা বা ভাতিজি আছে তোমার সাথে, 2 দিন পর বাচ্চা হবে, এখন বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করছো। ইনারা জোহানের দিকে তাকে মুখ ফোলায়। হ্যাঁ সভ্য, সুরভি আর মায়া আপু তো কম ছিল, তুমিও বকা শুরু করো। তারপর সে তন্নির দিকে তাকায়, আহা কি সুন্দর লাগছে তোমাকে। তারপর একটু ঝুঁকে এদিক ওদিক থেকে দেখে, শুধু কাজল লেপটে গেছে একটু বেশি। শেষ কথাটা বলে জোরপূর্বক হাসলো। নিজের পার্স থেকে টিস্যু বের করে আলতো করে তার চোখের নিচে মুছে বলল, চলো বাইরে যাই। তনি নাচাইতে হাসার চেষ্টা করলো। থ্যাংক ইউ অনুষ্ঠানে আসার জন্য, কিন্তু আজ মনে হয় অনুষ্ঠানটা হবে না। মায়াকে ছাড়া আমি বিয়েই করব না। আচ্ছা বিয়ে করো না, অনুষ্ঠানটা করে নাও, তোমার জন্য এত সুন্দর সারপ্রাইজ রেখেছি, আসো আসো। ইনারা জোর করে তন্নিকে নিয়ে যায়। তন্নি ইনারাকে কিছু বলতেও পারে না, নিজেকে ছাড়াতেও পারে না। যদি জোর করতে গেলে ইনারার বাচ্চার কোনো সমস্যা হয়। আশরাফ জোহানকে বলে, ব্রো সবাই আমার বিয়ের পিছনে হাত দিয়ে পড়ে আছো কেন? জোহান হেসে বলে, চলো আমরাও যাই। যাওয়ার সময় সে দেখে মেহেদি হাঁ করে তাকিয়ে আছে দরজার দিকে। জোহান তাকে হালকা ধাক্কা দেয়। কোথায় হারিয়ে গেলে? উফ, ইনারা সিনেমার স্ক্রিন থেকে সামনাসামনি কত বেশি সুন্দর, একদম পরীর মতো দেখতে। জোহান তার কাঁধে হাত রেখে বলে, এই পরীর পড়া যদি জানে, তার বউয়ের দিকে এভাবে হাঁ করে তাকিয়েছিলে, কাল আশরাফের বিয়ের পরিবর্তে তোমার কবর জিয়ারত করতে হবে, তাড়াতাড়ি আসো। সকলে তারা ছাদে এসে দেখে চারিদিকে হালকা আলো জ্বলছে। তারা যে দাঁড়ায় ইনারা ও তন্নির দিকে। জোহান প্রশ্ন করে ইনারাকে, এখানে কি হচ্ছে? দেখে নিও। তুমি কি জানো মায়া আসবে কিনা? তন্নিও প্রশ্ন করে, হ্যাঁ মায়ের সাথে তোমার কথা হয়েছে, ও আসবে, ওকে জিজ্ঞেস করে নিও। এমন সময় স্টেজের লাইট জ্বলে, সেখানে আগমন হয় মায়ার। তার হাতে একটা মাইক। সে তন্নি ও আশরাফের দিকে তাকিয়ে বলে, সে স্কুল জীবন থেকে আজ পর্যন্ত একসাথে আছি, হাসি কান্না অভিমানের দিয়েই তো সম্পর্ক গড়ে। হাজারো অভিমান হোক, বন্ধুত্বটা আর অভিমানের ভারে ডুবে না যায়, তাই না? আমার আজও বিশ্বাস হচ্ছে না, আমার 2 বেনি করে স্কুলে আসা তন্নি আর সারাক্ষণ এলোমেলো থাকা আশরাফের আগামীকাল বিয়ে। সময় কত দ্রুত যায়, তাই না? আচ্ছা তাহলে সময়ের কাঁটাটা ঘুরিয়ে দেই, চলো আজ আবার সে কিশোর দিনে প্রস্থান করি, যে কারণে তোর আর আমার প্রথম বন্ধুত্ব হয়েছিল, মনে আছে?
তন্নি একগাল হাসে কান্নার মাঝে, উচ্চস্বরে উত্তর দেয় পঞ্চশুরকে নিয়ে। স্কুলে থাকতে ক্লাসে এই গানটা গেয়েছি নিজের মতো লিরিক্স বানিয়ে, তখন ঝগড়া বাঁধিয়ে দিয়েছিলি। পঞ্চশুরের গানের লিরিক্স কিভাবে পরিবর্তন করতে পারি, কি তুমুল ঝগড়া। সে ঝগড়া থেকে পঞ্চশুরকে নিয়ে ডিসকাশন হয়, তারপর আস্তে আস্তে বন্ধুত্ব। সে ভুল গান দিয়ে যদি অনুষ্ঠানটা না শুরু করি তাহলে হয় বল। মায়া হাসে, তারপর গুনগুন করে গান ধরে। স্বপ্নরা পেখম মেলে, উড়ে বেড়ায় মেঘের শহরে, আবারও হবে দেখা, ভাসবো আবার প্রেম জোয়ারে। উড়ে বেড়ায় এই মন বেপরোয়া, তোমার অনুভূতি আসমানে, স্বপ্নরা পেখম মেলে, উড়ে বেড়ায় অনুভূতির শহরে। আমার অনুভবে তুমি, অনুভবে তুমি, অনুভবে শুধু তুমি। জোহান এক দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। তখন ইনারা এসে দাঁড়ায় তার পাশে, তার কাঁধে ধাক্কা দিলে তার ধ্যান ভাঙে। ইনারা দেখে হাসে, আবার তাকায় স্টেজে মায়ের দিকে। ইনারা মিটিমিটি হেসে ধীর সুরে জিজ্ঞেস করে, তো বাবু কি তোমাকে চাচ্চু ডাকবে না খালু? জোহান প্রশ্নটায় তাকায় ইনারার দিকে। ইনারা বলে, মায়া আপু কিন্তু আমার বড় বোন হিসেবে বাবুর খালামণি হয়। ইনারা দেখে মৃদু আলোয় জোহান লজ্জা পাচ্ছে, সে মাথা চুলকায়। ইনারা বিরক্তি সুরে বলে, কিছু না করে বসে থাকলে এমন মাথায় চুলকাতে হবে বুঝলে? শুনলাম আশরাফের কাজিন নাকি মায়া আপুর পিছনে পড়ে আছে। তোমার পাতা কাটার আগে প্রপোজ করে দাও। ক্লিয়ারলি তুমি আর আপু একে অপরকে ভালোবাসো, কিন্তু গতরাতে মায়া আপু বলল তুমি নাকি বিয়েই করতে চাও না। এবারও ছাগলামির কাণ্ড কারখানা করলে তোমার মিঙ্গেল হওয়া লাগবে না ভাই, সারা জীবন সিঙ্গেল থেকে যাইবা। জোহান পাশ দিয়ে তার দিকে ঝুঁকে ইনারাকে বলে, কাউকে বলো না, শুধু তোমাকে জানাচ্ছি, সিক্রেট। আগে আমি সত্যি বিয়ে করতে চাইনি। বাবা মায়ের সম্পর্কের ব্যাপারে তুমিও জানো। এর ওপর আমার অতীত। আমার ভয় হতো যদি ভবিষ্যতে মায়ের প্রতি তেমন অনুভূতি না আসে তাহলে কি করব। তুমি এখনও সেসব কথা নিয়ে? জোহান ইনারার কথা কেটে বলল, ছিলাম, এখন আর নেই। সেদিন মায়াকে যখন পাচ্ছিলাম না তখন আমার অনুভব হয়েছে ওকে ছাড়া আমার থাকাটা কত কষ্টের হবে। এই অনুভূতি আমি কখনো শেষ হতে দিতে চাই না, কখনোই না। তারপর নিজেকে অনেক সময় দিয়েছি, ভেবেছি আমার অনুভূতি বা ভবিষ্যৎ নিয়ে। সে ভাবনায় মায়া না থাকলে আমার নিঃশ্বাস আটকে আসে। আমি ভবিষ্যতে ওকে ছাড়া কল্পনা করতে পারি না। ওহো, তুমিও গেছো অনুভূতির কাছে বন্দী হয়ে গেলে অবশেষে। 15 দিন আগে নিজের সিদ্ধান্তে অটল হলাম। মায়া এখন তৌফিকের ব্যাপার নিয়ে চিন্তিত। ওর একটা ব্যবস্থা করলে প্রপোজ করব। জুয়েলার্সে আংটি অর্ডার দিয়েছি, ব্লু স্যাফায়ার, রেড রুবি দিতে। আপুর পার্সোনালিটির সাথে যায়। তোমার কাছেও আগুন হতে পারে, আমার কাছে আসলে পানি হয়ে যায়। ওহো ভাই, তুমি তো দেখি লাভার বয় হয়ে গেছে সম্পূর্ণ। এখন মিস্টার লাভার বয় স্টেজে যান। জোহান স্টেজের দিকে তাকিয়ে দেখে মায়ের গান হয়ে গেছে। সে দৌড়ে যে তন্নিকে জড়িয়ে ধরেছে। সে ইনারার দিকে তাকায় অবাক দৃষ্টিতে। আমি কেন যাব? পঞ্চশুর আমাদের 5 জনের একজনকে ছাড়া যে অপূর্ণ। জোহান আবার তাকায় স্টেজের দিকে। কয়েকজন লোক বাদ্যযন্ত্র আনছে স্টেজে। তারা নামতে স্টেজে উঠে সভ্য, সামি, ইরফান ও ঐশী। জোহান এক প্রকার দৌড়ে যায় তাদের দিকে। সভ্যর হাতে 2টা গিটার ছিল। জোহানকে আসতে দেখে সে একটা গিটার তার দিকে ছুঁড়ে মারে। জোহান তা ধরেও নেয়। স্টেজে উঠেই তাকায় তার বন্ধুদের দিকে। সভ্যর দিকে তাকাতে সে চোখ টিপে মারে। জোহান জিজ্ঞেস করে, তোরা আমাকেও কি সারপ্রাইজ দিলি? ইরফান বলে, এখন চিন্তা তো আমার হচ্ছে, কতদিন গ্রুপ গান করিনি, আজ হঠাৎ সব মনে আছে তো। ঐশী তাকে কাঁধে মারে, যত সব অশুভ কথাবার্তা সব ঠিক হবে, যত সময়ই হোক। পঞ্চশুর তাদের সুর ভুলতে পারে না। স্বামী তাদের কথায় বিরক্ত হয়ে বলে, তোদের উপর ঠাডা পড়ুক, তোরা কচুর কথাবার্তা শুরু করেছিস। এদিকে সবে আনন্দে মেতে উঠেছে, এখন তোদের টেনশন হচ্ছে, আগে ভাবিস নি কেন? সভ্য চোখ রাঙিয়ে তাকায় স্বামীর দিকে। তুই আর ইনারার আশেপাশে থাকিস না ভাই, তাহলে শুরু করা যাক। জোহান জিজ্ঞেস করে, কোন গান দিয়ে শুরু করবি? সবসময় যেটা দিয়ে শুরু করি। সভ্য তাকায় ইনারার দিকে। আমার অনুভবে। জোহান তার দিকে তাকিয়ে হাসে। তার সাথীদের একত্রে দেখে প্রশান্তির নিঃশ্বাস বেরিয়ে আসে তার বুক চিরে। এটাই তো তার সুখের জায়গা। আজ এতদিন পর তার একসাথে আবার গাইবে ভেবেই তার বুকের ভেতর উষ্ণতা ছড়িয়ে গেল। সুখ শব্দটা মাথায় আসতেই তার চোখ আপনা আপনি চলে যায় মায়ার দিকে। মায়া তার দিকে তাকিয়েছিল। তার ঠোঁটের কোণে হাসি দেখে জোহানও হাসলো আপন মনে।
মায়া স্টেজ থেকে নেমেই তন্নিকে যে জড়িয়ে ধরে, তন্নির সাথে সাথে কটা চাপড় মারে তার পিঠে। শয়তান, ফাজিল, কুত্তি, তুই আমার জান বের করে দিয়েছিলি। এতদিন ইগনোর করার পর আজ ভালোবাসা উতলে পড়ছে। মা তাকে ছেড়ে বলে, আমাকে কষ্ট দিয়েছিলি না, শাস্তি তো পেতেই হবে। তুই অনেক বাজে জানিস। জানি, তোর জন্য আরেকটা সারপ্রাইজ আছে। কি? পঞ্চশুর স্টেজে উঠলে সকলে আনন্দে মেতে ওঠে। অনেকে স্টেজের দিকে এগিয়ে যায়। এর মধ্যে তন্নি দেখতে পায় ওয়াহেদ ও দিয়া আসছে। তন্নি তাদের আসতে দেখে খেপে যায়। ওরা এখানে কি করছে? আমি ডেকেছি। মায়ের কথা শুনে তন্নি অবাক হয়ে তাকায় তার দিকে। মা বলে, আমি ওর ওপরের জন্য খেপেছিলাম যে ও আমাকে আগেও এসে বলতে পারতো যাও চেয়েছিল। দোস্ত আমি। তন্নির কথার মাঝখানে মা তার হাত ধরে নিল। মাফ করে দিয়েছি তোকে, ওকেও। এখনও কষ্ট আছে সেদিন আমার অপমানিত হবার সময় ও আমার জন্য স্ট্যান্ড নেয়নি। কিন্তু পরে ভাবলাম আমারও দোষ ছিল। আমি আমার ভালোবাসার উপর চাপাতে চেয়েছিলাম। কখনো জিজ্ঞেসও করিনি যে ও আমাকে ভালোবাসে কি না। ওই দিনের জন্য হয়তো আমি নিজেও দায়ী নাকি জানি না। আগে প্রতিশোধ নেবার জন্য আগুন মনে জ্বলছিল, কিন্তু আমার প্রতিশোধ জ্বালা হৃদয় শান্ত হয়ে গেছে বলে সে তাকায় জোহানের দিকে। ওয়াহেদকে দেখলে আজকাল কষ্টের অনুভূতিটা হয় না। হয়তো ভালোবাসাটা নিয়ে এই জন্য। আর রইল দিয়ার কথাও, কখনো আমার জীবন এত গুরুত্বপূর্ণ ছিলই না। সবার জন্য না হোক, নিজের মনে শান্তির জন্য সবাইকে মাফ করে দিলাম, কেবল একজন বাদে। কে? তনি অবাক হয়ে প্রশ্ন করে। মায়া একগাল হেসে তাকায় তার দিকে, ঠোঁটের ওপর আঙুল রেখে বাচ্চামো স্বভাবে বলে, সিক্রেট। তন্নি অবাক হয়, কিন্তু প্রশ্ন করার পূর্বে ওয়াহেদ ও দিয়ে এসে পড়ে। তাদের কিছুটা অকওয়ার্ড লাগছিল। ওয়াহেদ আমতা আমতা করে বলল, বিয়ের অভিনন্দন। তন্নি গোমরা মুখে বলে, থ্যাংক ইউ। কিন্তু আশরাফ ও মেহেদি তাকে জড়িয়ে ধরে। মুহূর্তে মায়ের সামনে তাদের কলেজের স্মৃতিগুলো ভেসে ওঠে। আপনা আপনি হাসি এঁকে ওঠে তার ঠোঁটের কোণে। ওয়াহেদ মায়ের সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু এক প্রকার জড়তা কাজ করছিল তার মাঝে। ব্যাপারটা বুঝে আশরাফ নিয়ে যায় তন্নিকে স্টেজের কাছে। মেহেদিও নিয়ে যায় দিয়াকে। ওয়াহেদ তারপর নিজ থেকে পারে কথা বলতে। অবশেষে সে বলে, সেদিন আমি ইচ্ছে করে তোর কেবিনের সামনে কথাগুলো বলিনি। তুই যখন বললি আমি তোকে আমার ও দিয়ার ব্যাপারে জানালে আমরা এখনও বন্ধু থাকতাম, এরপর থেকে আমার মাথা কাজই করছিল না, বুক ব্যথা করছিল, খুব আফসোস হচ্ছিল। তোর মাথা তো কখনো কাজ করে না, নে ক্যান্ডি খেয়ে কান্না বন্ধ কর। ক্যান্ডি খেলে ব্যথা কমে যায়। মা একটি ক্যান্ডি নিয়ে তার মুখের সামনে রাখলে ওয়াহিদ তার দিকে তাকায়। তাদের প্রথম দেখাটা এইভাবেই যে হয়েছিল। মা তার ভাইয়ের সাথে খেলা করতে যেয়ে পায়ে ব্যথা পেয়ে কাঁদছিল। তার ভাই তাকে রেখেই চলে যায়। তখন ওয়াহেদের পরিবার বেড়াতে এসেছিল তাদের বাড়ি। ওয়াহেদ তাকে কাঁদতে দেখে তার পাশে এসে বসে, তাকে একটা ক্যান্ডি দিয়ে বলে, তুমি কেঁদো না, নাও ক্যান্ডি খেয়ে কান্না বন্ধ করো, ক্যান্ডি খেলে ব্যথা কমে যায়। এত বছর পর একই কথা শুনে সে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে মায়ের দিকে। তারপর দুজনে একসাথে হেসে দেয়। মা তার কাঁধে জোরে একটা ঘুষি মেরে বলে, যা, মাফ করে দিলাম। আবার কি সব আগের মতো হবে? বয়স তো আর নেই, তা আগের মতো হবে কিনা জানি না, তবে মা তার দিকে তাকায়। তবে তুই সবসময় আমার প্রথম বন্ধু থাকবি বলে সে ওয়াহেদের হাত ধরে দৌড়ে ভিড় ঠেলে সামনে নিয়ে যায়। সবসময়ের মতো ওয়াহেদ তার হাতের দিকে তাকিয়ে থাকে, তার চোখ ভিজে যায়। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। শব্দের কারণে কথাটা হয়তো মা শুনল না। তার বন্ধুদের কাছে যেয়ে দাঁড়ালো। তাকে দেখতেই তন্নি মাকে নিজের দিকে টেনে এনে ওয়াহেদকে দেখে ভেংসি কাটল। তা দেখে হাসলো ওয়াহেদ। মায়া তাকিয়েছিল জোহানের দিকে, জোহানও তার দিকে তাকালো, হাসলো। তারপর তার বন্ধুদের দিকে তাকিয়ে আবারও তার দিকে দৃষ্টি আবদ্ধ করলো, যেন বুঝলো তার সুখের জায়গা কোনটা। মায়া সবই বুঝলো। তার চোখ ছলছল করা সুখ সে দেখতে পায়। তার হাসি আরও গাঢ় হলো। এমন সময় ওয়াহেদের শব্দ সে শুনল, আসলে তোকে ভালোবেসে। সে অবাক হয়ে তাকায় ওয়াহেদের দিকে। ওয়াহেদ বলে, আমি এত মাস ওর ওপর নজর রাখিয়েছিলাম, তোর জন্য আসলে চেঞ্জ হয়ে গেছে। অন্য কোনো মেয়ের সাথে এখন কথা বলে না সেভাবে। শুনেছি তোর যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল পাগলের মতো তোকে খুঁজছে। আমি প্রথমে চিন্তায় ছিলাম তুই আবার ভালোবেসে কষ্ট পাবি, কিন্তু আসলে তোর জন্য পাল্টেছে মায়া। আমার বান্ধবীকে ওর হাতে দিতে আমি রাজি। মা জোরপূর্বক হাসে, তারপর মুখ ফিরিয়ে আবার তাকায় জোহানের দিকে। দীর্ঘশ্বাস ফেলে মৃদু স্বরে বলে, কিন্তু আমি রাজি না। যে কথা শব্দেই দেবে যায়। গান শুরু হয় পঞ্চসুরের। তাদের গানের আগে চিৎকার চেঁচামেচি শোনা যায় মানুষের। আশেপাশে ছাদেও মানুষ জমেছে, তারা হয়তো এখনো জানে না পঞ্চসুরের প্রিয় গান তারা শুনতে যাচ্ছে।
ঝুমঝুমে বৃষ্টি নামে মনের কিনারায়, রাত জেগে আকাশ ডাকে কোন সেই সাড়ায়। মেঘডুবি কথা বলো চাও কি আমায়, প্রেম জোয়ারে আসো ভেসে যাই, অনুভবের পৃথিবীতে হারিয়ে যাই, অনুভবে অনুভবে তুমি আমার অনুভবে, অনুভবে অনুভবে তুমি আমার অনুভবে রবে। গানের মাঝে মায়ার কিছু মনে হলো, সে আশেপাশে সবাইকে এত খুশি দেখে ভাবলো আজ তো বুধবার, এখানে সকলে কত খুশি, আর অন্য জায়গায় মেঘলা সহ বাকি কতগুলো মেয়েকে তৌফিক কতটা অত্যাচার করছে কে জানে। আই হোপ আজকের প্ল্যানটা কাজ করুক। আজ প্ল্যানটা কাজ করলে রবিবারের অপেক্ষায় থাকবে কেবল। সেদিন সব ঠিক থাকলে আমরা সবাইকে বাঁচাতে পারবো নিশ্চিত। যে সময় ওই সব মেয়ে সে নরক খাঁচা থেকে মুক্তি পাবে, সেদিন আমি শান্তি পাব। মায়া আয়নার সামনে দাঁড়িয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে তৈরি হচ্ছে তৌফিকের বাসায় যাবার জন্য। এতদিন বিভিন্ন জায়গায় দেখা করার কথা সে এড়িয়ে গেছে, কারণ তার লক্ষ্য সে সোজা তার বাসায় যাবে। যদিও সেখানে যে কাজ করাটা সবচেয়ে বেশি ঝুঁকির, কিন্তু কথা আছে না, যত ঝুঁকি তত বেশি লাভ। ঝুঁকি ছাড়া উত্তম পরিণাম কল্পনাও সে করে না। সে দীর্ঘশ্বাস ফেলে আয়নার দিকে তাকিয়ে, সে সময় প্রাইভেট নাম্বার থেকে কল আসে তার ফোনে। সে কল ধরে। হ্যালো অভ্র, তুমি কি নার্ভাস মায়া? না, খোঁজ পেয়েছি, সেখানে তোমাকে ড্রাগ দেওয়ার ব্যবস্থা করেছে তৌফিক। যদিও আমার লোকেরা আছে, বলেছি সে খাবার যেন ভুলেও তোমার কাছে না যায়, তবুও সাবধান থেকো। ডোন্ট ওয়ারি, আমি খেয়াল রাখবো। আপনারা রওনা দিয়েছেন নাসরিন নিবাসের জন্য। সামনে একটা জায়গায় আছি, কেউ দেখে নিলে যদি তৌফিক তার লোকেদের আপনার পিছনে লাগায়। রেকর্ডে আছে আমি দেশের বাইরে। হোটেল থেকে আমি অন্য গাড়ি ব্যবহার করে এসেছি। সুরভিও ওর বান্ধবীর বাসা থেকে এসেছে। গুড, ওকে বলবেন ওর কাজটাও সাবধানে করতে। সুরভি কথা বলবে তোমার সাথে। তারপর ফোন থেকে সুরভির কথা শোনা যায়, আপু প্লিজ সাবধানে থাকেন, ইনারা আপনার অপেক্ষা করছে, কিন্তু আমিও। তুমিও সাবধানে থাকবে, সাহস রাখবে। সেখানে অনেক ঝামেলা চলবে, কিন্তু তুমি রেকর্ডিং বন্ধ করবে না, কিছুতেই না। পরে আমরা মেয়েদের চেহারা ব্লার করে দেব। এখানে অনেক মেয়েদের সম্মান জড়িত, নিজের সর্বোচ্চটা দিবে। জি আপু। আবার কথা বলে সে, মায়া তুমি চাইলে পিছাতে পারো, আমার খুব চিন্তা হচ্ছে, আমি তোমাকে বিপদে ফেলছি না তো? ওখানে আপনার লোক আছে, আপনার চিন্তার প্রয়োজন পড়বে না। আপনি কেবল চিন্তা করুন যেন এই রেকর্ডিং সময় মতো টিভি স্টেশনে পৌঁছে যাবে। ফোন রাখার পর অভ্র গভীর নিঃশ্বাস ফেলে। তারা গাড়িতে বসে আছে এক নীরব জায়গায়। সে আর সুরভি পিছনে বসা, সামনে ড্রাইভিং করছে ফজলু মিয়া। সে মুখ হাত দিয়ে ঢেকে রাখে কতক্ষণ। সুরভি তার বাহু ধরে, তার কাঁধে আলতো করে মাথা রেখে বলে, চিন্তা করো না, সব ঠিক হবে। আমার বিশ্বাস হচ্ছে না সুরভি, আমি শেষ পর্যায়ে। আমার এতদিনের ত্যাগ, পরিকল্পনা, কাজ, সব কিছুর পরিণাম পাবো। সব ঠিক হবে তো সুরভি? সে বিচলিত হয়ে হাত ধরল সুরভির। সুরভিও তার হাত শক্ত করে ধরে, সব ঠিক হবে, কেবল আপনি নিজেকে সংযত রাখবেন। তৌফিককে দেখে আপনার রাগ উঠবে জানি, কিন্তু নিজের নিয়ন্ত্রণ হারাবেন না। গাড়ি এসে থামে তৌফিকের বাড়ির সামনে। সে গাড়ি থেকে নেমে দেখে আশেপাশে গার্ড ভরা। সে যতটা ভেবেছিল ব্যাপারটা এর থেকে বেশি কঠিন হবে। সুমন নিজে এসে তাকে ভেতরে নিয়ে যায়। মায়া আশেপাশে সব দেখতে থাকে। দরজায় সে দেখতে পায় তৌফিককে। তাকে দেখে মেকি হাসে মায়া। জনাব তৌফিক, আমার জন্য দরজায় অপেক্ষা করছেন? বাহ, আপনি তো স্পেশাল। আফসোস আপনার জন্য অপেক্ষা করা যায়। আর আমি স্পেশাল কেন? তৌফিক তার চোখ দিয়ে মায়ের পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে। আমার ইচ্ছা তো আপনি পূরণ করতে পারবেন, তাই না? মায়া দাঁড়িয়ে যায়, তার দিকে তাকায়, কপাল কুঁচকে। মানে আপনি অনেক বুদ্ধিমতী। এত ছোট বয়সে আর কেউ তার কোম্পানি এমন শীর্ষে পৌঁছাতে পারেনি। আমার নিজের কোম্পানি শুরু করার জন্য এমন একজনকেই লাগতো। এর ওপর আপনি নারী, আপনাকে দেখলে অনেকে অনুপ্রেরণা পাবে। মায়া আবারও হাঁটতে শুরু করে। আপনি দেখছি নারীদের নিয়ে বেশি ভাবেন। অবশ্যই, অনেক সম্মান করি, অনেক জায়গায় নারী শিক্ষার বৃত্তিও দিয়েছি। মা ছোট থাকতে মারা গেছে, তো মাকে খুব ভালোবাসতাম। নারীদের এই কারণেই তো সম্মান করি, তারাও তো কারো মা, বোন, মেয়ে। মায়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তৌফিকের দিকে। তার কথাগুলো শুনে ঘিন ঘিন করতে লাগলো মায়ার। এসব জেনেও লোকটা এতটা বাজে কাজ করে? না জানলে কেউ বিশ্বাসই করবে না। নিমিষে কেমন মিথ্যা বলতে পারে লোকটা। মনে মনে হাজারো গালি দিলেও মুখে বলে, ওয়াও, ব্যাপারটা ভালো লেগেছে, কিন্তু আমি বলে দেই, আমি যদি আপনার কোম্পানিতে কাজ করি তাহলে 30% শেয়ার আমার হবে। আমি ওই কোম্পানি ছাড়ার কথা ভাবছিলাম, আরও ভালো অফারের উদ্দেশ্যে।
আপনার মিষ্টি কথা শুনে আমার শেয়ার কমাবো না। সোফার রুমে এসে তৌফিক বসার জন্য তাকে ইশারা করে। তৌফিক বসে সোফায়। মায়া বসতে নিলে তৌফিক জিজ্ঞেস করে, আপনি কি অভ্রকে চিনেন মিস মায়া? তৌফিক জিজ্ঞেস করে, আপনি কি অভ্রকে চিনেন মিস মায়া? মায়া তাকালো তৌফিকের দিকে, সরাসরি তার চোখে স্বাভাবিকভাবে উত্তর দিল, অবশ্যই চেনা। উনি আমার সাথে ওনার এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল, একটি কারণবশত ভেঙে গেছে। এছাড়া উনি আমার এক রকমের আত্মীয় হন, আমার চাচাতো বোনের স্বামীর বড় ভাই। দূরের সম্পর্ক, কিন্তু আপনি হঠাৎ ওনার কথা তুলছেন কেন? এমনি। তো আমরা কি কথা বলছিলাম, আপনি কেমন কোম্পানি শুরু করতে চান? আপনি এত তাড়াহুড়ো করছেন কেন? আগে আমরা ডিনার করে নেই। আমার কাজের ক্ষেত্রে তাড়াহুড়োটা একটু বেশি, তবু আপনি যেহেতু বলেছেন সেহেতু ঠিক আছে, ডিনার করেই নেই। তাহলে চলুন, আমার স্ত্রীকে বলেছি নিজ হাতে আপনার জন্য রান্না করতে। ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম আপনার স্ত্রী আছে, আপনি অনেক ইয়ং তো। মায়ের কথায় তৌফিকের মনটা উড়ু উড়ু করে, যা তার মুখে স্পষ্ট ফুটে উঠেছে। তৌফিক মায়াকে নিয়ে যায় ডাইনিং রুমে। সেখানে মেঘলা সার্ভেন্টদের সাথে মিলে খাবার গোছাচ্ছিল। তৌফিক যে হাত রাখল মেঘলার কাঁধে, জান দেখো কে এসেছে। মেঘলা মায়াকে সেখানে দেখতেই ঘাবড়ে যায়। সে তুতলিয়ে বলে, তো তুমি এখানে কেন? তৌফিক তার কাঁধটা শক্ত করে ধরে। জান, মেহমানদের সাথে কেউ এভাবে কথা বলে? ওকে চিনেছ? তুমি সেদিন তোমার সাথে গিয়েছিলাম ইন্টারভিউতে। জি চিনেছি। গ্রেট, তাহলে আসো বসো, ডিনার করি। তৌফিক মেঘলাকে একটি চেয়ার টেনে বসিয়ে নিজে পাশে বসলো, তার সামনে বসালো মায়া। হেল্পাররা সার্ভ করলো খাবার। তৌফিক টেবিলেও এক ধ্যানে তাকিয়েছিল মায়ের দিকে। মেঘলার নজরেও তা পড়লো, কিন্তু তার কিছু বলার সাহস ছিল না। তার বারবার মনে হচ্ছিল মায়া তার কারণে তৌফিকের কাছে ফেসে গেছে। না সেদিন মায়া তার সাথে দেখা করতে আসতো, আর না তৌফিকের নজর তার উপর পড়তো। মায়ের কিছু হলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না, যেমন আজ পর্যন্ত রুমার জন্য সে পারে না ক্ষমা করতে। তার মামাতো বোন যে তাকে পালাতে সাহায্য করেছিল বিয়েতে, তাকে মেঘলার সামনে তারই বাসর রাতে ধর্ষণ করেছিল তৌফিক। এরপর তার কি হয়েছে তার খবর পায়নি আর মেঘলা দেখল সার্ভেন্ট 3টি গ্লাসে জুস এনেছে। এর মধ্যে যে একটি গ্লাসে শেপ আলাদা তা দিল মায়াকে। তা ঘাবড়ে গেল সে। উঠতে নিলে তৌফিক শক্ত করে তার হাত ধরে নিল। মেঘলা তার দিকে তাকাতে চোখ দেখে ভয় নিয়ে গেল, কাঁপতে লাগলো তার সরাসরি ভয়ে, আতঙ্কে। তার জামাটা খামচে ধরল। মায়া খাবার মুখে দিয়ে প্রশংসা করলো, খাবার অনেক মজা হয়েছে। তৌফিক একগাল হেসে বলে, আমার ওয়াইফের হাতে জাদু আছে। তাহলে আপনি জাদু খাচ্ছেন না কেন? খাবার খাচ্ছেন না কেন? তবে নিজের নতুন পার্টনারের সাথে টেস্ট করা উচিত, তাই না? আমি ড্রিঙ্ক করি না, তাই জুস দিয়েই করি। মায়া জোরপূর্বক হাসে। কতগুলো অ্যালকোহল ক্লাব চালিয়ে বলছে ড্রিঙ্ক করে না, কি ভণ্ড। মায়া টেস্ট করে গ্লাসটা মুখের কাছে নিতে অস্বাভাবিক গন্ধ পায়। সে তাকায় তৌফিকের দিকে। এনি প্রবলেম? তৌফিকের প্রশ্নে মায়া হেসে মাথা নাড়ায়। ছোট এক চুমুক দেবার নাটক করে টেবিলে রাখতে যে নিচে ফেলে দেয়। সাথে সাথে বিচলিত হয়ে বলে, সরি, আমি খেয়াল করিনি। নো প্রবলেম, আরেকটা আনিয়ে দিচ্ছি, খাওয়া শেষে এটি পরিষ্কার করে নিবে। তৌফিক হেল্পারকে ইশারা করতে সে রান্নাঘরে যেয়ে আরও এক গ্লাস জুস নিয়ে আসে। মেঘলা দেখতে পায় মাঝ রাস্তায় রিয়াদ তাকে থামিয়ে কি যেন মেশাচ্ছে জুসে। সে উদ্বিগ্ন হয়ে যায়, ছটফট করতে থাকে। ইশারায় মায়াকে বলতে চায় না তা না খেতে, কিন্তু মায়া তার দিকে তাকায় না। সে হেল্পার থেকে গ্লাসটা নিয়ে জুসটা পান করে, তারপর তৌফিকের সাথে কথা বলতে শুরু করে কোম্পানি নিয়ে। হঠাৎ সে মাথা ধরে চোখ বন্ধ করে নেয়। তৌফিক জিজ্ঞেস করে, আরে ওকে? আমার কেমন যেন লাগছে, শরীর ভালো লাগছে না, আমরা অন্যদিন কথা বলি আজ। সে উঠে দাঁড়াতেই পড়ে যেতে নেয়। তৌফিক সাথে সাথে তাকে ধরে, এত জলদি না, তুমি আপাতত আমার সাথে রুমে একটু রেস্ট করো। সে দেখে মায়া চোখে খুলতে পারছে না, সম্পূর্ণ ভার ছেড়ে দিয়েছে তৌফিকের ওপর। সেবার রাগান্বিত দৃষ্টিতে তাকে রিয়াদের দিকে। তোকে বলেছিলাম না বেশি পাউডার মিশাবি না, ও সম্পূর্ণ অজ্ঞান হয়ে গেলে মজা পাবো কিভাবে? স্যার, আমি তো বুঝিনি পাউডার এত স্ট্রং। আপনি 3-4 ঘন্টা অপেক্ষা করুন, আস্তে আস্তে হুঁশ ফিরে আসবে। 3 ঘন্টা? ওর জন্য 1.5 মাস অপেক্ষা করেছি। এত তো আমার বউয়ের জন্য করিনি। এখন 1.5 মাস ওকে ছাড়ছি না, আমি তো এক মুহূর্ত আর অপেক্ষা করতে পারবো না। ওকে বলে তাকে কোলে তুলে নিল। মেঘলার সামনে সে দাঁড়ায়, প্লিজ ওকে ছেড়ে দিন, ওর সাথে এই ঘটন করবেন না। তৌফিক বিরক্ত হয়ে লাথি মারে মেঘলাকে। মেঘলা মেঝেতে পড়েও তার পা ধরে নেয়। ওকে ছেড়ে দিন, আপনি আমার সাথে যা করার করুন, ওকে ছেড়ে দিন। তৌফিক বিরক্ত হয়ে লাথি মারে তাকে আরেকটা।
তুই তো সে কবেই পুরান হয়ে গেছিস, তুই এত সুন্দর বলে এখন তোকে পাশে রেখেছি। যদি বেশি মেজাজ খারাপ করিস তাহলে মেরে বাগানে পুঁতে রাখলেও কেউ তো খুঁজতেও আসবে না। সে আবার লাথি মেরে মায়াকে নিয়ে হাঁটল নিচের গেস্ট রুমের দিকে। তাকে শুয়ে দিয়ে তাকে সম্পূর্ণ দেখে ঢোক গেল। ধীরে ধীরে এলো তার কাছে। তার নীল শার্টের বোতাম খুলতে নিলে মেঘলা এসে আবারও তাকে বাধা দেয়, ওকে ছেড়ে দেন, ওর সাথে এমন করেন না। তৌফিক এবার বিরক্ত হয়ে সজোর ধাক্কা দেয় তাকে। মেঘলা আলমারির সাথে ধাক্কা খায়, ছোট পায়ে মাথায় ফুলে যায় কপালের অংশখানা। তৌফিক যে তার মুখ চেপে ধরে, তোর সাহস বেড়েছে খুব, তাহলে তুই নিজের চোখের সামনে দেখ ওকে কিভাবে উপভোগ করি। সে আবার মায়ের কাছে যায়, চোখ বন্ধ থাকা নিস্তেজ মাকে দেখে বাঁকা হাসে। তার গালে হাত বুলিয়ে বলে, তুমি আমাকে অনেক অপেক্ষা করিয়েছো জান, এবার আমার শোধ তোলার পালা, তোমার আগুন পানি না হওয়া পর্যন্ত আমার কাছেই তুমি থাকবে। বলে তার শার্টের দিকে হাত বাড়ায়। শার্টের প্রথম বোতাম খুলতে রিয়াদ দৌড়ে ঘরে ঢোকে। তাকে দেখতে মেজাজ চড়ে যায় তৌফিকের। তোর কি মরার শখ জেগেছে? তোকে বুদ্ধিমান ভাবতাম, এখন দেখি তোর নিজের জানের ভয় নাই। রিয়াদ আতঙ্কিত সুরে বলে, স্যার এখন আমার জান থেকেও বেশি গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। তৌফিকের কপাল কুঁচকে, কি হয়েছে? আপনার ফোন কোথায় স্যার? জয় ভাই, সুমন ভাই আপনাকে কতক্ষণ ধরে কল দিচ্ছে, না পেয়ে আমাকে দিল। নাসরিন নিবাসে পুলিশ অ্যাটাক হয়েছে, পুলিশ মিডিয়া সবাই এসেছে, আপনাকে ওখানে যেতে হবে। এটা কি করে সম্ভব? তৌফিক হুঙ্কার দিয়ে ওঠে। তৌফিক নিজের পকেট দেখে তাড়াহুড়ো করে, তার ফোন নেই। সে আতঙ্কিত হয়ে ওঠে, আমার ফোন? ফোন কোথায়? স্যার এসবের সময় নেই, জলদি চলুন, সুমন ভাইও রওনা দিয়েছে। এই গর্ধব ফোন না থাকলে আমি প্রয়োজনীয় কল করব কিভাবে, ওদের আটকাবো কি করে? এই জন্যই তো সুমন ভাইকে জলদি আসতে বলেছি। আপনি বের হন, সুমন ভাইয়ের সাথে যান, আমি ফোন খুঁজে দ্রুত আসছি। তৌফিক মায়ের দিকে তাকালে রিয়াদ বলে, স্যার এখন এসবের সময় নেই, আমি রুক লক করে বডিগার্ড রেখে যাব, সব ঠিক করে আপনি আসুন, মেয়েটা এখানেই থাকবে, প্রয়োজনে আবারও ড্রাগ দিব। আমি নিশ্চিত এই রেইডে এই মেয়ের হাত আছে। আপনাকে বলেছিলাম না 1 মাস আগে এরা কোন রেস্টুরেন্টে দেখা করেছিল, তার সম্পূর্ণ রেস্টুরেন্ট বুক করে। দেখলেন স্যার, আপনি তখন আমার কথা আমলে নেননি। মেঘলা অবাক হয়ে তাকায় তৌফিকের দিকে, ভয়ে সে কাছুমাছু হয়ে সরে বসল। সে কাঁপছে রীতিমতো, আল্লাহ জানে এখন সে অভ্র ও মায়ের সাথে কি করে। তৌফিক হাসে রিয়াদের কথায়, অভ্রকে তো আমি পিঁপড়ার ন্যায় পিষে ফেলতে পারবো, কোনো পুলিশ বা মিডিয়ার এত সাহস নেই যে আমার বিরুদ্ধে যাবে। আর ওকে এসে নেই, তারপর ওর আগুনে আমি পানি করছি। তৌফিক দ্রুত বের হয়, রিয়াদ বের হয় তার পিছনে। তৌফিক 2টা গার্ডকে রুমে যেতে বলে আর রিয়াদকে বলে, আমি সব ঠিক করে এসে নেই, তোকে একটা বড় উপহার দেব, তুই এখন থেকে আমার সাথে থাকবি সবসময়, প্রধানমন্ত্রী হলে তুই আমার ব্যক্তিগত উপদেষ্টা হবি। সত্যি স্যার? সত্যি বলছেন? রিয়াদের চোখে মুখে খুশি জলজল করে ওঠে। তৌফিক হেসে তার কাঁধে চাপড় মেরে গাড়িতে উঠে নাসরিন নিবাসের উদ্দেশ্যে যায়। পুলিশ দেখে নাসরিন নিবাসে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, সবাই ছুটোছুটি করছে, কতগুলো গার্ড পালিয়েছে আর কতজন রয়ে গেছে। প্রধান লোক রীতিমতো হুমকি দেওয়া শুরু করে দিয়েছে, তাকে ভীষণভাবে মারা হলো। সাথীদেরও আটক করা হলো। তাদের পিছনে কালো পোশাক পরা অনেকগুলো লোক, তারা তৌফিকের লোকদের বন্দুকের নখে রাখে। ঢুকে অভ্র ও সুরভি, সাথে সুরভি পরিচিত ক্যামেরাম্যানও ঢোকে। অভ্র ইশারা দিতে সুরভি প্রস্তুত হয়, বাড়ির বাইরে থেকে রেকর্ডিং শুরু করে তারা। নাসরিন নিবাস লেখা থেকে শুরু করে তারা ভিতরে যায়। ভিতরে যেয়ে পরিবেশটা স্বাভাবিক দেখতে পায়। তারা বাসা ঘুরে দেখে সব স্বাভাবিক, স্যার বেড, ড্রয়িং, ডাইনিং, কিচেন, স্টাডি রুম। তারা কিছু বুঝতে পারে না, তাহলে তাদের দেয়া খবর কি ভুল? সুরভি অবাক হয়ে তাকে অভ্রর দিকে, অভ্রর মুখে একই চিন্তার রেখা। এমন সময় ফজলু মিয়া ডাক দেয়, ভাই এদিকে আসেন জলদি। তারা ফজলুর ডাকে সোজা যায় মাস্টার বেডরুমে। সেখানে ফজলু নেই, কিন্তু আলমিরা খোলা, সেখান থেকে আলো আসছে। অভ্র আর সুরভি তাকে একে অপরের দিকে তাকায়, তারপর তার 3জন কতগুলো গার্ডসহ ভেতরে ঢোকে। আলমিরার অন্য পাশে আরেকটা দরজা, সামনে কাপড় দিয়ে ঢাকা। ভিতরের দৃশ্য দেখতে আত্মা কেঁপে ওঠে সবার। অভ্র সাথে সাথে চোখ বন্ধ করে মুখ ফিরিয়ে নেয় আর উচ্চস্বরে আদেশ করে, কেউ তাকাবে না, সবাই চোখ বন্ধ করো এক্ষুনি। সুরভি, ওদের দেখো। সেখানে অর্ধনগ্ন কতগুলো মেয়ে খাঁচায় বন্দি ছিল, প্রতিটি খাঁচার নাম্বার লাগানো ছিল। মোট 25টা খাঁচা, সবার অবস্থা করুণ। করুণ বললেও ভুল হবে, অর্ধমৃত। তাদের শরীরে এমন কোনো অংশ বাকি নেই যেখানে দাগ নেই। সুরভি হেঁটে তাদের দিকে যাচ্ছে আর তার শরীর কাঁপছে।
একটা মেয়ে হয়ে সে এভাবে কেমন করে সহ্য করবে। সেখানে 12-13 2টা মেয়েকে দেখে সুরভি আর সহ্য করতে পারল না, কান্না করে দিয়ে ফুপিয়ে সে দৌড়ে গিয়ে দরজা ঢাকা দেওয়া কাপড়গুলো নিয়ে আসলো। তা দিয়ে ঢাকতে চাইল মেয়েগুলোকে। সে উচ্চস্বরে অভ্রকে জানালো, অভ্র চাবি লাগবে, জলদি চাবি আনুন। তার বুকের ভেতর তোলপাড় শুরু হলো মেয়েগুলোর জন্য। তাদের কেমন পশুর মতো বেঁধে রেখেছে। তারা সবাই বারবার খাঁচা ধাক্কাচ্ছে, যেন এই জেলখানা থেকে বের হতে চাচ্ছে দ্রুত। তাদের হাতে সুরভি জলদি কাপড়গুলো দিলে তারা এত খপ করে নিয়ে সে কাপড়গুলো নিজের দেহে ঢাকতে ব্যস্ত হয়ে পড়ে। সেখানে একজন ওঠেই না, নিস্তেজ হয়ে বসে থাকে। খাঁচায় নাম্বার দাও 19। সুরভি তার সামনে হাঁটু করে বসে কাপড়টা এগিয়ে দেয়। মেয়েটা শূন্য দৃষ্টিতে তাকায় তার দিকে। তাচ্ছিল্য হেসে বলে, আমি ধ্বংস হয়ে গেছি বহুবার, এর কাপড় আমার কি করতে পারবে আর। তার চোখে কোনো অনুভূতি নেই, পানি নেই। সুরভি তাকে দেখে আবারও কান্না করে। সে হাত বাড়িয়ে যতটুকু পারল ঢাকলো মেয়েটাকে। মেয়েটা বলল, তুমি যাও, চলে যাও, ও যদি আসে তোমাকেও ছাড়বে না, কষ্ট দিবে, সম্মান শেষ করে দিবে, জ্বালাবে, পুড়াবে, কাটবে। ওইটা পিশাচ, পিশাচ থেকে অধম, চলে যাও, নিজেকে বাঁচাও, বাঁচাও, যেতে বলেছি না, যা, যা বলছি যা। হঠাৎ মেয়েটা উচ্চস্বরে শেষ কথাগুলো বলতেই সুরভি আতঙ্কে পিছিয়ে যায়, আতঙ্কে নিচে পড়ে যায়। অভ্র বাইরের সোফার সামনে বসে আছে। প্রধান লোক তার সামনে। তার লোকেরা তাকে মেরে আধমরা করে দিয়েছে। অভ্র গভীর নিঃশ্বাস ফেলে দৃঢ়কণ্ঠে জিজ্ঞেস করে, বল চাবি কই? তৌফিক ভাই তোদের ছাড়বে না, এক একটাকে শেষ করে দিবে। তোরা কার জঙ্গলে হাত দিয়েছিস জানিস না, তৌফিক ভাইকে তোরা চিনিস না। অভ্র তার বুকে একটা লাথি দিয়ে নিচে ফেলে দেয়, গলায় পাড়া দিয়ে বলে, কিন্তু তোর তৌফিক ভাই আমাকে ভালো করে চেনে, আজ আরও ভালো করে চিনবে, আমি তার ধ্বংস। বলে একটা বন্দুক তার দিকে তাক করে। লোকটা তবু কিছু না বললে অভ্র তার হাতের পাশে গুলি করে ফটফট 2টা। লোকটা ভয়ের চোখ বন্ধ করে নেন। তারপর নিজেকে সম্পূর্ণ ঠিক দেখলে তার নিঃশ্বাস আসে। তবুও তার দুঃসাহস কমে না। সে বলে, এত কাহিনীর কি দরকার, আমাকে ছেড়ে দাও, মেয়েগুলোর সাথে তোমরা যা করার করো, ওদের তো ভোগ করার জন্যই রাখা হয়েছে, যাকে ইচ্ছা তাকে। সম্পূর্ণ কথা শেষ হওয়ার পূর্বে অভ্র তার হাতে একটা গুলি করে। লোকটার সাথে সাথে চিৎকার করে ওঠে। অভ্র তার মাথায় তাক করে, জীবন প্রিয় থাকলে জলদি বল কোথায়। বলছি বলছি, রুমের 25 নং খাঁচার পাশে একটি দরজা আছে, ওই রুমে ঢুকে বিছানার সাথে লাগানো একটি বক্স আছে। অভ্র তার গলা থেকে পা সরিয়ে বলে, থ্যাংক ইউ, কিন্তু তোর মতো জানোয়ারদের বাঁচার অধিকার তো নেই, তাই না? এক এক করে 3টে গুলি তার বুকে মারে অভ্র। তার দিকে তাকিয়ে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে যায় ভেতরে। সুরভিকে ডেকে চাবির লোকেশন জানায়। সুরভি দৌড়ে যায় সে রুমে ঢুকে আরও স্তব্ধ হয়ে যায়। সেখানে একটি বিছানা আছে, উপরে দড়ি লাগানো, একপাশে বড় ছোট কত রকমের ছুরি, কিছু ছুরিতে তো রক্ত লাগানো এখনো, বালতি ভরা কয়লা আর কত কি। এখানে বোধহয় মেয়েদের ওপর অত্যাচার করা হয়। এসব দেখে সুরভির বমি চলে এলো। সে দ্রুত চাবি নিয়ে বেরিয়ে গেল। অন্যদিকে অভ্র খুঁজে পেল আরও কিছু গোপন কক্ষ। এক কক্ষে ভরা ইল্লিগাল ওয়েপন, অন্য রুমে ড্রাগস ভর্তি। সে অস্ত্রগুলো এত সহজে বিসর্জন দিতে পারে না, তাই তার আন্ডারে কাজ করা সকলকে ডেকে এক এক করে উপহার দিল, যেন তা আরও নির্মমভাবে মারতে পারে তৌফিকের সাথীদের। তৌফিকের অস্ত্র দিয়েই এখন কেবল তৌফিকের আসার অপেক্ষা। মেঘলা মায়ার কাছে যে তাকে ঠেলে উঠাতে চায়, মায়া ওঠো, প্লিজ ওঠো, পালাও এখান থেকে তৌফিক ফেরার আগে, প্লিজ ওঠো। সে পানি নিতে গেলে গার্ড একজন তার হাত ধরে, ম্যাডাম আমাদের জোর করবেন না আপনার সাথে কিছু করতে, আপনি যান এখান থেকে। আমি যাব না, ছাড়ো আমাকে, ওকে যেতে দাও। গার্ড তারপর মেঘলাকে জোর করে। হঠাৎ সে আঘাত অনুভব করে তার বাহুতে। সে মুখ ফিরিয়ে দেখে মায়া উঠে গেছে। মা তার শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, ম্যাডাম কি বলছে শোনোনি বাচ্চা, ওকে ছাড়ো বলে একটা ঘুষি দেয়। সাথে সাথে দ্বিতীয়জন আক্রমণের জন্য তৈরি হয়। মায়া হাত সোজা করে তার গলার মাঝখানে মারতেই লোকটার মাসল জ্যাম হয়ে যায়। সে মাথা সেভাবে রেখে বসে পড়ে। এই সময় পেয়েই আরেকজন তার হাত ধরে ঘুরিয়ে তার পিছিয়ে নিলে তাকে পিন ডাউন করে। মায়া ব্যথায় নিচে বসে পড়ে। এমন সময় তার কপালে বন্দুক তাক হয়। সে চোখ তুলে তাকিয়ে দেখে রিয়াদ তার মাথায় বন্দুক তাক করেছে। মেঘলা এতক্ষণ কান্না ভুলে হাঁ করে মায়ের ফাইটিং দেখছিল। মায়া কোনো মেয়েকে আগে এভাবে লড়াই করতে দেখেনি, কিন্তু সে সময় মায়াকে ধরে ফেলায় সে ঘাবড়ে যায়, আরও আতঙ্কিত হয় যখন রিয়াদ তার মাথায় গান পয়েন্ট করে। সে আতঙ্কিত হয়ে মায়ের পাশে যে বসে।
অনুরোধের সুরে বলে, তোমরা ওকে যেতে দাও প্লিজ, আমি তোমাদের আমার সব স্বর্ণ দিচ্ছি, সব দোষ আমি নিজের ঘাড়ে চাপিয়ে নেব, তা ওকে কিছু করো না প্লিজ প্লিজ। এতটুকু বলেই কান্না করে দেয় মেঘলা। সে নিজের স্বর্ণ খুলতে শুরু করে। মায়া আর চোখে মেঘলার দিকে তাকিয়ে আবার তাকায় রিয়াদের দিকে। আরও অভিনয় করার এনার্জি আছে তোমার? কথাটা রিয়াদ হাসে। এরপর একে একে গুলি চালায় দুইজন গার্ডের বাহুতে। মেঘলা অবাক হয়ে দেখে মায়া বলে, ও অভ্রের লোক, কিন্তু অন্য অনেক বছর ধরে। রিয়াদ তখন বলে, আমি তো অভ্র ভাইয়ের আগে থেকে এই পিশাচকে খুন করতে উতলা হয়ে আছি, কেবল ক্ষমতা নেই বলে কিছু করতে পারিনি। আমার জীবনের কেবল একটাই লক্ষ্য, ওই তৌফিককে নিজের চোখের সামনে তিলে তিলে মরতে দেখা। মেঘলা কিছু বুঝে ওঠে না, ঠাই দাঁড়িয়ে রয়। একটু পর নাজিমও আসে। আমাদের লোকেরা গার্ডদের অধীনে নিয়ে ফেলেছে, আমরা এবার যেতে পারি। মায়া মেঘলার হাত ধরে, চলো এই নরক থেকে বের হওয়ার সময় হয়ে পড়েছে। মেঘলা ঘাবড়ে যায়, না না আমি যাব না, আমি গেলে আমাদের শেষ করে ফেলবে তৌফিক, ও কিছু করতে পারবে না, আজ ওর শেষ পরিণতি হবে। তুমি ওকে চেনো না মায়া, ও জানোয়ারের থেকে অধম, ভয়ানক। হোক, সব জানোয়ারদেরও শেষ আছে। রিয়াদ মেঘলাকে আশ্বাস দেয়, এখানে তৌফিকের গার্ডদের সাথে মিশে আছে অভ্র ভাইয়ের লোক, আমাদের লোকেরা তাদের বন্দি করে নিয়েছে, আমাদের লোকেরাই বেশি, তাই চিন্তা করবেন না। নাজিম সিসিটিভির মেইন সিস্টেমও নষ্ট করে দিয়েছে, আপনি চলুন প্লিজ। কিন্তু মায়া এবার শক্ত গলা বলে, তুমি ভয় পাচ্ছ? কী নিয়ে ভয় পাচ্ছ? তোমার কাছে হারানোর মতো কি আছে? কিন্তু পাবার অনেক কিছু আছে, নতুন জীবন, নতুন আশা। তোমার বন্ধু অভ্র, যে তোমাকে এইখান থেকে মুক্তি দেওয়ার জন্য নিজে এতটা বছর দিয়েছে, তুমি কেবল নিজের ভয়কে কাবু করতে দিয়ে তার সব ত্যাগ বিসর্জন দিবে মেঘলা। তোমার ভালোবাসার মানুষের শেষ ইচ্ছা ছিল তোমাকে মুক্ত করা, তুমি কি তোমার সে ভালোবাসার মানুষকে শেষ স্মৃতির কাছে যেতে দিতে চাও না? গগনের কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করে মেঘলা। হ্যাঁ। মেঘলা একদৃষ্টিতে তাকিয়ে রয় মায়ের দিকে। এই প্রথম মায়া মেঘলার চোখে খুশির ঝলক দেখতে পারে। এতটুকুতেই তার মন ভরে যায়। সে মেঘলাকে নিয়ে বের হয়। মেঘলা দেখে সারা বাড়ির অবস্থা নাজেহাল। সে যত হেঁটে যাচ্ছে দেখছে কতজন লোক তৌফিকের গার্ডদের বেঁধে রেখেছে। সে হেঁটে বাড়ির বাইরে বের হয়। সে যত যায় ততই তার বুকের ভারটা কমে আসতে থাকে। অবশেষে বাড়ির বাইরে বের হয় তারা। মায়া মেঘলাকে রিয়াদের সাথে এক গাড়িতে উঠিয়ে নিজে অন্য গাড়ির দিকে এগোতে নিলে মেঘলা তার হাত ধরে নেয়। তুমি কোথায় যাচ্ছ? তৌফিকের সর্বনাশ করতে, নাসরিন নিবাস, যেখানে অভ্র আছে। আমিও সাথে যাব না? তুমি রিয়াদের সাথে তোমার ভালোবাসার মানুষের সাথে দেখা করতে চাও। রিয়াদ অভ্রের সবচেয়ে ভরসার মানুষ, তোমাকে সুরক্ষিত রাখবে। ভালোবাসার মানুষের কথা শুনে মেঘলা চুপ করে যায়, অবাকও হয়। গগন, গগন এখনও কি আছে? সে দেখে মায়া অন্য গাড়িতে উঠেছে নাজিম সহ আরও দুইজনের সাথে। গাড়িটা আগেই যায়, তখন রিয়াদের কণ্ঠ শুনে সে, ম্যাডাম চিন্তা করবেন না, অভ্র স্যার সব সামলে নিবে, সে আমাকে আপনার দায়িত্ব দিয়েছে। ও ঠিক থাকবে তো? দোয়া করুন আর বিজয়ের জন্য, তার তৌফিকের ধ্বংসের জন্য। তবে আফসোস করবেন না, ওর ধ্বংস আমরা নিজের চোখের সামনেই দেখব। তৌফিক গাড়িতে উঠে রাস্তায় সুমনকে তোলে। সে সুমনকে আদেশ দেয়, জলদি পুলিশ ডিপার্টমেন্টে কল লাগাও। সাহস কী করে হয় তাদের আমার ফার্ম হাউসে রেড দেবার। তারপর মিডিয়া হাউসে কল দিবে, কোনো স্টোরি যেন ভুলেও পাবলিশ না করে। ওই অভ্রকে তো আমি দেখে নেব। আজ ওর শেষ দিন। স্যার আপনার ফোন। পাচ্ছি না আমার ফোন। তোর ফোন দিয়ে কল দে জলদি। সুমন সাথে সাথে কল লাগায়, কথা বলে সে তাকায় পিছনে তৌফিকের দিকে। স্যার কোনো পুলিশ রেড দেয়নি, সেখানে কোনো পারমিশন নেওয়া হয়নি। হোয়াট? তৌফিক অবাক হয়, তারপর বুঝে ওঠার পর বলে, অভ্র আবারও আমার সাথে গেম খেলছে। ওর গেমে ওকে মাত দেব। আমাদের গার্ড আরও বাড়া, বাবার গার্ডদের আসতে বল। অভ্র বসেছিল সোফায়, তারা মেয়েদের বের করে একটি সুরক্ষিত স্থানে পাঠিয়েছেন। এখন কেবল তৌফিকের আসার অপেক্ষা। তৌফিক ঢুকে অভ্রকে পায়ের উপর পা তুলে তার স্থানে বসে থাকতে দেখে অগ্নিশিখা হয়ে যায়। সাথে সাথে তৌফিকের লোকেরা হামলা করে দেয়। মুহূর্ত ভাবার সময় দেয় না তাদের। অভ্র উঠে সুরভি যে রুমে আছে সেদিকে যেতে নেবার পূর্বেই কয়েকজন তার উপর হামলে পড়ে। সে নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায়। আর তৌফিক যে বসে সেখানে, যেখানে এতক্ষণ অভ্র বসেছিল। এখন সে বসে বসে তামাশা দেখছে। হঠাৎ করে সুমন কোত্থেকে ক্যামেরাম্যানকে আহত অবস্থায় তার সামনে ফেলে। তার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। তাকে দেখে অভ্র স্তব্ধ হয়ে যায়। অভ্র তার দিকে এগোতে নিলেই একজন তার মাথার পিছনে আঘাত করে। সাথে সাথে তার ঘাড় দিয়ে ঝরতে থাকে রক্ত। সাথে সাথে সে মেঝেতে পড়ে যায়। তৌফিক হেসে উঠে দাঁড়ায়। সুমন ক্যামেরাম্যানকে ক্যামেরা নিয়ে এক আছাড় মারে।
রেকর্ডার দেয় তৌফিকের হাতে। সে রেকর্ডার নিয়ে অভ্রর হাতের উপর পা রেখে বসে পড়ে তার সামনে। অভ্র রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তার দিকে। তৌফিক হেসে তার সামনে রেকর্ডার ঘুরিয়ে বলে, তুই ভেবেছিস আমি এত সহজে তোর পরিকল্পনা কাজ করতে দিব? কিন্তু তোকে মানতে হবে বটে, জীবনের প্রথম কেউ আমার মনে আতঙ্ক তৈরি করেছে। আই লাইক ইট, বাট আফসোস তোর এই ভুলের কারণে আজ তোকে মরতে হবে। তৌফিক তার কানের কাছে যেয়ে ফিসফিস করে বলে, যেভাবে তোর বন্ধুকে মেরেছিলাম সেদিন তোকে ছেড়ে দিয়ে ভুল করেছিলাম রে, তুই আমাকে অনেক বিরক্ত করেছিস। এই বলে তৌফিক অভ্রর কপালে বন্দুক ঠেকায়।